তারপরে যেটা আমাদের আলোচনা করার কথা ছিল, যেটা আমরা আলোচনা করা শুরু করতে পারি নাই, সেটা হলো কোঅর্ডিনেশন পলিমারাইজেশন। সত্যি বলতে কি, কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের আলোচনা আমি এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে সাধারণত করি না। আর যদি মাস্টার্সের ক্লাস হয় তাহলে এটা আমরা আলোচনা করি। কিন্তু আমার যেটা বোধ হয়েছে, মনে হয়েছে আর কি, যে সংক্ষেপে হলেও তোমাদেরকে এই পলিমারাইজেশন সম্পর্কে কিছু বলা দরকার। কেন বলা দরকার? যে আমরা তো আসলে জানি না কে কার ভবিষ্যৎ কোথায় আছে, কে কোন দেশে পড়াশোনা করতে যাবা। অনেকের কাজে লাগতে পারে, ভালো কাজে লাগতে পারে। আমি জেনে শুনেই বলছি আর কি। তো সেই জন্য একটু ধারণা না থাকলে তখন তুমি ওই হায়ার এডুকেশন বলো বা তোমার যখন প্রয়োজন আসবে আর কি, তখন তুমি এই সম্পর্কে কিছুই যদি না জানো, অপ্রস্তুত হয়ে যাবে। তো সেই জন্য আমি সংক্ষেপে কিছুটা ধারণা তোমাদের দিতে চাই। কোঅর্ডিনেশন পলিমারাইজেশন নামটা থেকে তো কিছুটা একটু বুঝতে পারছো, তাই না? যে আগে বলেছি ক্যাটায়নিক পলিমারাইজেশন, অ্যানায়নিক পলিমারাইজেশন, রেডিক্যাল পলিমারাইজেশন। তাহলে এখানে কোঅর্ডিনেশন বন্ড এইটার কোনো সম্পর্ক হয়তো থাকতে পারে আর কি। এক কথায় যদি আমরা কোঅর্ডিনেশন পলিমারাইজেশনকে বলতে চাই, তাহলে হলো যে পলিমারাইজেশনটা এমন পলিমারাইজেশন which is initiated by organometallic compound. পলিমারাইজেশন ইনিশিয়েশন হবে কি কার দ্বারা? অর্গানোমেটালিক কম্পাউন্ড। এখন অর্গানোমেটালিক কম্পাউন্ড বলতে কি বোঝায়? এর একটা অর্গানিক পার্ট থাকবে, মেটালিক পার্ট, এবং যে মেটালিক পার্ট থাকবে সেটা সাধারণত আর কি আমি বলছি কমন এই পলিমারাইজেশন ক্ষেত্রে সেটা হলো ট্রানজিশন মেটাল। তাহলে মেটাল কার্বন একটা বন্ড থাকবে বা তৈরি হবে, সেটা আমরা পরে দেখবো আর কি। মেটাল কার্বন বন্ড তৈরি হবে, কেন তৈরি হবে জানো? মেটাল তো আমার ইনিশিয়েটরের মধ্যেই আছে। আর মনোমার যেগুলো অর্গানিক তো, তাই না? মনোমার যেগুলো তার মধ্যে কার্বন আছে, তাহলে ওই কার্বনের সাথে আমাদের ইনিশিয়েটরের একটা মেটাল কার্বন কোঅর্ডিনেশন বন্ধন তৈরি হবে, এবং এই বন্ধনটা তৈরি হওয়ার একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হবে, সাধারণ না, একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি হবে। এই বিশেষ প্রক্রিয়ায় তৈরি হওয়ার কারণে আমরা দেখতে পাই আর কি যে পলিমারটা যখন তৈরি হবে, পলিমারের মলিকুলার ওয়েট অনেক বেশি হয়, পলিমারের স্ট্রাকচার অত্যন্ত মজবুত হয়, এবং এই পলিমার অত্যন্ত শক্তিশালী পলিমার তৈরি হয়। এটাই হলো এটার বৈশিষ্ট্য। এবং কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের আরেকটা নাম আছে, সেই নামটা হলো ইনসারশন পলিমারাইজেশন। তাহলে আমরা জেনে নেই মনোমার হিসেবে কোন কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় আর ইনিশিয়েটর গুলো কেমন। মনোমার হিসেবে সাধারণত ডাইন, অলিফিন এবং ভিনাইল কম্পাউন্ড ব্যবহার করা হয়। তার মধ্যে তোমরা যদি টেক্সটাইল ফাইবার আরো উচ্চতর পড়াশোনা করো, সেখানে দেখতে পাবা অলিফিন ফাইবার গুলো আসলে কোঅর্ডিনেশন পলিমারাইজেশনের মাধ্যমে তৈরি করা হয়। সেই জন্য এটা অত্যন্ত শক্তিশালী ফাইবার গঠন করে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী যে টেক্সটাইল ফাইবার সেটা কিন্তু দেখো অলিফিন ফাইবার, তাই না? তো যে কারণে এই পলিমারের গুরুত্ব আছে, যথেষ্ট গুরুত্ব আছে। তাহলে মনোমারটা আমরা জানলাম, কোন ধরনের মনোমার ব্যবহার করা হয়, ডাইন, অলিফিন এবং ভিনাইল কম্পাউন্ড। আর ইনিশিয়েটর ব্যবহার করা হয় ওই যে অর্গানো মেটালিক কম্পাউন্ড, অ্যালুমিনিয়াম অ্যালকিল কম্পাউন্ড। অ্যালুমিনিয়াম অ্যালকিল কম্পাউন্ড, মেটালটা হলো অ্যালুমিনিয়াম আর অ্যালকিলটা হলো তার সাথে থাকবে। যেমন অ্যালুমিনিয়াম ট্রাইমিথাইল, অ্যালুমিনিয়াম ট্রাই ইথাইল, তারপর ডাই ইথাইল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এই এই যে প্রথম তিনটা অ্যালুমিনিয়াম অ্যালকিল কম্পাউন্ড বললাম, এটার সাথে ব্যবহার করা হয় একটা মেটাল সল্ট, টাইটানিয়াম টেট্রাক্লোরাইড। এই হলো আমার ইনিশিয়েটর। তাহলে ইনিশিয়েটর সম্পর্কে আমরা জানলাম, মনোমার সম্পর্কে জানলাম, এবং মেটাল এবং মনোমারের কার্বনের মধ্যে যে বন্ধনটা হয় ওখানেই মনোমারটা ইনসার্ট হয় বলে এটাকে বলা হয় ইনসারশন।
মেকানিজমটা জটিল হওয়ার কারণে আমি এই জন্যই বললাম যে অনেক বড় আলোচনা না করে সংক্ষেপে আমি জাস্ট পরিচয় করে দিতে চাই, জানাতে চাই যে এই পলিমারাইজেশনটা আসলে কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমরা যে মনোমারের কথা জানি, প্রপিলিন গ্যাস আমাদের সবার খুব পরিচিত, এবং প্রপিলিন গ্যাস থেকে পলিমার তৈরি করলে পলিপ্রপিলিন পলিমার তৈরি করা যায়। বিজ্ঞানীদের কাছে এটা জানা ছিল অনেক আগেই, কিন্তু শত চেষ্টা করেও বিজ্ঞানীরা এই মনোমার অর্থাৎ প্রপিলিন, ইথিলিন থেকে তো আমরা অনেক শক্তিশালী পলিমারও তৈরি করতে পারি, আবার আমাদের কনভেনিয়েন্ট পলিমারও তৈরি করতে পারি, সফট হার্ড আমরা কিন্তু করতে পারি। তোমরা এটা জানো 3 ধরনের পলিমার তৈরি করা যায়, এলডিপি, এইচডিপি এবং আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিইথিলিন। কিন্তু প্রপিলিন থেকে এই ধরনের শক্তিশালী পলিমার তৈরি করার পদ্ধতি বিজ্ঞানীরা অনুসন্ধান করছিলেন অনেক বছর যাবত, কিন্তু ওনারা বের করতে পারছিলেন না। বের করতে পারছিলেন না, কারণটা কি জানো? দেখো, লো মলিকুলার ওয়েট পলিমার তৈরি হয়, মানে হাই মলিকুলার ওয়েট পলিমার। তো হাই মলিকুলার ওয়েট যদি না হয় তাহলে তো আমরা শক্তিশালী কোনো কিছু বানাতে পারবো না। এবং এই যে প্রবলেমটা, সায়েন্টিস্টদের কাছে যে প্রবলেমটা ছিল, হাই মলিকুলার পলিমার ওনারা পাচ্ছিলেন না, সেটা সমাধান করেন 2জন বিজ্ঞানী। একজনের নাম হলো জুলিও নাটা, উনি হলো ইটালির বিজ্ঞানী। আর আরেকজন বিজ্ঞানীর নাম হলো কার্ল জিগলার, উনি হলো জার্মানির বিজ্ঞানী। তখন অবশ্য তোমরা হয়তো জানো যে তখন হয়তো এটা ছিল ওয়েস্ট জার্মানি ছিল আর কি, বর্তমানে তো জার্মানি বলে। তো দুই দেশের দুই বিজ্ঞানী ওনারা গবেষণা করে ওনারা আবিষ্কার করলেন এই পদ্ধতি। এই পদ্ধতিটা কি? ওই যে বিশেষ ধরনের ইনিশিয়েটার, মূল আবিষ্কারটা হলো ইনিশিয়েটার ওনারা আবিষ্কার করেছে। এবং ওই ইনিশিয়েটারটা আবিষ্কার করার কারণে ওনারা যখন পলিমারাইজেশন করলেন তখন দেখা গেল হাই মলিকুলার ওয়েট পলিমার পাওয়া সম্ভব। এবং দেখো কত মলিকুলার ওয়েট তৈরি করেছিলেন ওনারা, 10,000 থেকে শুরু করে 20 লক্ষ মলিকুলার ওয়েটের পলিমার তৈরি করতে পেরেছে। তাহলে ওনারা কি মনোমার ব্যবহার করেছেন? ওনারা প্রোপাইলিন মনোমার ব্যবহার করেছেন, ওনারা ইথিলিন মনোমার ব্যবহার করেছেন। অর্থাৎ ইথিলিন থেকেও হাই মলিকুলার পলিমার তৈরি করা সম্ভব, এটা ওনারা দেখেছেন। অনেক অনেক হাই, কিন্তু এটা কিন্তু সাধারণ হাই বলছি না, 20 লক্ষ মানে বুঝতে পেরেছে তো, অনেক বেশি হাই আর। এটা কিন্তু আগে কেউ তৈরি করতে পারে নাই। তো তারপরে ওনাদের এই আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ 1963 সালে নোবেল কেমিস্ট্রিতে ওনাদের দুইজনকেই একসাথে নোবেল পুরস্কার দেওয়া। তাহলে এই পদ্ধতির মূলনীতিটা হলো এটা এলকিন। তোমরা তো এলকিন কাকে বলে জানো, তাই না? আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন যেটা আর কি। এবং সেটা কমন ফর্মুলা আমরা CH2CH(X) অথবা CH2CH(R) এগুলো দিয়ে আমরা প্রকাশ করতে পারি আর কি। এক্স মানে যে কোনো একটা ফাংশন গ্রুপ এখানে হতে পারে, সেটা হাইড্রোজেন হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে। এগুলো হলো হাইড্রোজেন যদি হয় তাহলে ইথিলিন হবে, যদি CH3 হয় তাহলে এটা মনে করো প্রোপাইলিন হবে। এরকম মনোমার হতে পারে। এখন মনোমার এবং ইনিশিয়েটর যখন তারা প্রথম যখন রিঅ্যাকশনটা করে, অর্থাৎ ইনিশিয়েশন যেটাকে আমরা বলি, এটা একটা মনোমারের যে কার্বন আর মনোমারের যে কার্বন আর হলো আমাদের যে ওই যে কম্পাউন্ডের কথা বললাম আর কি, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখানে দেখো টাইটেনিয়াম ট্রাইক্লোরাইডের সাথে একটা অর্গানিক পার্ট থাকে, সেটাকে আর দিয়ে দেখানো আছে। এই টাইটেনিয়ামটা হলো আমরা মুখ্য, এই টাইটেনিয়ামটা হলো মেটাল। তাহলে টাইটেনিয়াম মেটালের সাথে আমার মনোমার যখন প্রথম বন্ধন তৈরি করে, এই বন্ধনটাই হলো কোঅর্ডিনেশন বন্ধন। এই কোঅর্ডিনেশন বন্ধন যখন তৈরি হয় তখন এই বন্ধনটা
এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো আর কি, এই এই বন্ধনের কথা আমি বলছি আর কি, যে বন্ধনটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এই টাইটেনিয়ামের সাথে আমাদের মনোমারের যে বন্ধনটা তৈরি হয় এটা হলো কোঅর্ডিনেশন বন্ধন। এবং এই বন্ধনটা যখন তৈরি হয় তখন পরবর্তী পর্যায়ে, এই প্রথমটা তো ইনিশিয়েশন, আমরা তো জানি ইনিশিয়েশন, প্রপাগেশন যখন হয় আর কি, তখন কিন্তু এই বন্ধনটার মধ্য দিয়েই আমাদের মনোমারটা প্রবেশ করে। মানে ইনিশিয়েশন হওয়ার পরে তো ইনিশিয়েটিং স্পিসিস হলো, তারপরে তো আবার আরেকটা মনোমার আসবে, সেই মনোমারটা কিন্তু এই টাইটেনিয়াম এবং CH2 এই দুইটার মাঝখান দিয়ে সে প্রবেশ করে। এই জন্যই এটার নাম হয়েছে ইনসারশন পলিমারাইজেশন। এবং যখন এখানে প্রবেশ করবে তাহলে আমার ডাইমার হয়ে গেল, তারপরে আবার আরেকটা মনোমার প্রবেশ করলে ট্রাইমার, এইরকম করে দ্রুত গতিতে, এটা তো চেইন রিঅ্যাকশন, অত্যন্ত দ্রুত গতিতে আমার হাই মলিকুলার ওয়েট পলিমার তৈরি হয়। আচ্ছা, এখন আমরা এই এই যে বললাম যে নির্দিষ্ট একটা পথ দিয়ে, ওই যে টাইটেনিয়াম এবং কার্বন এর মাঝখান দিয়ে কিন্তু সে প্রবেশ করে মনোমারটা, একটা নির্দিষ্ট পথ দিয়ে প্রবেশ করে। আমরা আগে রিঅ্যাকশন গুলো দেখেছি, বিভিন্ন ধরনের রিঅ্যাকশন হতে পারে, তাই না? এখান থেকে একটা প্রোটন ট্রান্সফার হতে পারে, ওখান থেকে তারপর আনস্যাচুরেটেড ফাংশনাল গ্রুপ তৈরি হতে পারে, দুইটা মিলে একটা হইতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট পথের মনোমারটা প্রবেশ করবে, অন্য কোনো রিঅ্যাকশন হবে না, শুধু একটা নির্দিষ্ট পথেই মনোমার যুক্ত হতে পারে। হ্যাঁ, এবং আমরা আগে যখন ক্লাসিফিকেশন অফ পলিমার পড়াই তোমাদেরকে আমি বলেছি, দেখো এই স্টেরিও স্পেসিফিক কথাটা বলেছি। স্টেরিও স্পেসিফিক হলো যে স্টেরিও স্ট্রাকচার অনুসারে আমাদের পলিমার তিন ধরনের হতে পারে, আইসোটেকটিক, সিন্ডিওটেকটিক, অ্যাটাকটিক। আইসোটেকটিক পলিমার হলো মনোমার গুলো সবসময় একদিকে থাকে, এক সিরিয়ালে থাকে, এক ধরনের একটা একটা নির্দিষ্ট প্লেন বলি আমরা আর কি, সরল রেখায় থাকে। আর যদি তোমার সিন্ডিওটেকটিক হয়, প্রথম মনোমারটা থাকে একটা প্লেনে, তারপরের মনোমারটা থাকে তার ঠিক একটা অ্যাঙ্গেল করে আরেকটা প্লেনে, তৃতীয়টা থাকে আবার ওই আগেরটা যে ছিল ওই প্লেনে, চতুর্থটা থাকে আবার ওই যে তার আগেরটা যেখানে ছিল ওই প্লেন। তার মানে দুইটা প্লেন, দুইটা সমতলে অবস্থান করে, এটাকে বলে সিন্ডিওটেকটিক পলিমার। আর অ্যাটাকটিক পলিমার হলো এটা কোনো নির্দিষ্ট প্লেন ফলো করে না, তার মানে ইচ্ছা যে কোনো ভাবেই সে যুক্ত হতে পারে। হ্যাঁ, একবার মনে করো ডান হাত দিয়ে যুক্ত হলো, আরেকবার বাম হাত দিয়ে যুক্ত, আরেকবার ডান পা দিয়ে যুক্ত হলো, বাম পা দিয়ে যুক্ত হলো, তাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার হবে। আর যদি এরকম থাকে, হয় ডান হাত অথবা বাম হাত, তাহলে ডান হাত যদি দিয়ে যুক্ত হয় তাহলে এক ধরনের শেপ থাকবে, বাম হাত দিয়ে যুক্ত হলে আরেক ধরনের শেপ থাকবে। এখন সবগুলো যদি ডান হাত দিয়ে যুক্ত হয় তাহলে হলো আইসোটেকটিক। আর প্রথমটা ডান হাত, পরেরটা বাম হাত, তারপর একটা ডান হাত, তারপর একটা বাম হাত, তারপর এই একটা নির্দিষ্ট শৃঙ্খলা বজায় রাখলে সিন্ডিওটেক। এখন এই কোঅর্ডিনেশন পলিমারেশনের মাধ্যমে এই শৃঙ্খলাটা বজায় থাকে, হয় সবগুলো একদিকে, অথবা একটা সামনে, তারপরেরটা পিছনে, তারপরেরটা সামনে, তারপরেরটা পিছনে, তারপরেরটা সামনে, তারপরেরটা পিছনে, এইভাবে একটা নির্দিষ্ট একটা শৃঙ্খলা মেনটেন করে সে জয়েন করে, যে কারণে কোঅর্ডিনেশন পলিমার গুলো অত্যন্ত হাই মলিকুলার ওয়েট এবং শক্তিশালী পলিমার হতে পারে। হাই মলিকুলার ওয়েট পলিমার যদি হয় তাহলে পলিমার শক্তিশালী হবে। দ্বিতীয় কারণ হলো অনেক শক্তিশালী কেন হয়, একটু শক্তিশালী মানে মানে কিছুটা শক্তিশালী, কিন্তু অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণ হলো পলিমার চেইন গুলো ভালো মতো প্যাকিং হতে পারে। আবারও বলছি, ভালো মতো প্যাকিং হতে পারবে। প্যাকিং কেন প্যাকিং হতে পারবে? ওই যে প্রত্যেকটা চেইন একটা নির্দিষ্ট শেপ আছে, এলোমেলো না, তাহলে খুব সুন্দর করে আমি প্যাকিং করতে পারবো। খেয়াল করো, তোমাদের ঘরে অনেকের চেয়ার আছে, তাই না? দেখবা একটা চেয়ারের উপরে আরেকটা চেয়ার, তার উপর আরেকটা চেয়ার, তার উপর আরেকটা চেয়ার, তার উপর আরেকটা চেয়ার, এরকম করে তুমি কিন্তু একটা সারি তৈরি করতে পারো। হ্যাঁ, স্টেক তৈরি করতে পারো। কেন? কারণ পলিমার এই চেয়ার গুলো কিন্তু সুশৃঙ্খল ভাবে আছে। কিন্তু একটা চেয়ার বড়, একটা ছোট, একটা এইদিকে বাঁকানো আর একটা ওইদিকে হাতল, এরকম যদি হইতো তাহলে কিন্তু একটার উপর একটা সুন্দর করে ফিট হতো না। এখানে ওই সুশৃঙ্খল স্ট্রাকচার থাকার কারণে এগুলো
পলিমার চেইনগুলো একটা আরেকটার অনেক কাছাকাছি প্যাকিং করতে পারবা, এবং পলিমার চেইনকে যত বেশি প্যাকিং করতে পারবা, কম্প্যাক্ট করতে পারবা, তত বেশি ক্রিস্টালাইন রিজন বেশি হবে। ক্রিস্টালাইন রিজন পলিমারের যত বেশি হবে, পলিমার অনেক টাফ হবে, অনেক শক্তিশালী হবে। তার সাথে যুক্ত হলো অনেক লম্বা চেইন, সেই জন্য এই পলিমার থেকে অত্যন্ত স্ট্রং ম্যাটেরিয়াল পেতে পারি। এখানে একটা ডাইন মনোমার কিভাবে স্টেরিও রেগুলার পলিমার তৈরি করে তার একটা চিত্র দেখানো আছে। মূলত এখানে প্রপাগেশনের চিত্রটা দেখানো আছে। একদম বাম দিকে যদি তাকাও তাহলে এটা হলো ইনিশিয়েটিং স্পিসিস, একদম বাম দিকে। তার সাথে একটা মনোমার যুক্ত হয়ে কিভাবে প্রপাগেটিং স্পিসিস হয় তার চিত্রটা এখানে দেওয়া আছে। দেখো, আমি তোমাদের বলেছি যে মনোমারের সাথে আমাদের যে মেটালের যে বন্ধনটা, এটাই হলো, এইখান দিয়ে আমার মনোমারটা প্রবেশ করবে। তাহলে এখান দিয়ে যদি মনোমারটা প্রবেশ করে, এটা হলো আমার পলিমার চেইনটা রেডি আছে। এখন মনোমার ঢুকবে কিভাবে? মনোমারটা এখান দিয়ে ঢুকবে। এখান দিয়ে ঢুকলে কি হবে, সে করবে কি, খেয়াল করো। এখান দিয়ে প্রবেশ করে, এখান দিয়ে সে প্রবেশ করে মনোমার যদি এখান দিয়ে প্রবেশ করে তাহলে কি হইতে পারে আমাকে বলো। তাহলে যে কাজটা হবে সেটা হলো নতুন আরেকটা নতুন আরেকটা মনোমারকে তোমার এখানে স্থান দিতে হবে। তাহলে কিভাবে সেই স্থানটা তৈরি হয় সেটা একটু দেখো। আগের যে মনোমারটা ছিল সেই মনোমারকে সে ধাক্কা দিয়ে বের করে দিবে। বের করে দিয়ে এইখানে সে ওই আগের মনোমারের স্ট্রাকচারটা তৈরি করবে। তাহলে নতুন মনোমার যেটা, সেটা দেখো, জায়গা দখল করলো। আর আগের যে মনোমারটা ছিল সেটাকে ধাক্কা দিয়ে বের করে দিল। তার মানে চেইনটা